ভারতবর্ষ, ঐক্যবদ্ধ ভারতবর্ষ, সেটা সম্পর্কে তার কর্মজীবন জানা আমাদের ভীষণ দরকার। তো সেই বিষয়ে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি সম্পর্কে আমাদের স্কুল আমরাতলা গোসাইদাস হাই স্কুল এই বিশেষ বক্তৃতা আয়োজন করেছে। তো সেই বক্তৃতার শুরুতে এখন তার সম্পর্কে আলোকপাত করবেন ডক্টর শুভদীপ গাঙ্গুলি স্যার। আমরা বক্তব্য শুনে পরিণত হব। আজকের এই মহতী অনুষ্ঠানের এই আমরাতলা গোসাইদাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা, আমার সতীর্থ সহযোগী শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক বন্ধুবর্গ, আমি যে কোনো জায়গাতেই বিশেষত শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষকালীন যে অনুষ্ঠানগুলো 19শে জুন থেকে চলছে, সর্বমোট আমার প্রোগ্রামের সংখ্যা 287। তো প্রায় প্রান্তিক পর্বে এসে গিয়েছি। কালকে কিছু আছে, পরশু কিছু আছে, আর সোমবার দিন 9টা আছে। তো দিলে আপাতত এই পর্বের সমাপ্তি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে আমি সবার আগে যে কোনো শিক্ষাঙ্গনে অ্যাড্রেস করি আমার ছাত্রছাত্রীদেরকে। ছাত্র আগে, শিক্ষক পরে, শিক্ষার শিক্ষা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম 1901 সালের 6ই জুলাই কলকাতার অত্যন্ত বর্ধিষ্ণু সম্ভ্রান্ত একটি পরিবারে জন্ম। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নাম তোমরা প্রত্যেকেই শুনেছ, কারণ তাকে ইতিহাসের করাল গ্রাসে তলিয়ে যাওয়ার অতটা প্রয়োজন ছিল না, বা তলিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না যতটা প্রয়োজন ছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়ার। 1901-এ তৎকালীন ওই বাড়ি, যে রাস্তার ওপরের বাড়ি, তোমরা যারা ভবানীপুর কেউ গিয়েছো, এখান থেকে ছাত্রছাত্রীরা ভবানীপুর কেউ কখনো গিয়েছো, এক্সাইড, রেড রোড, এই সমস্ত জায়গাগুলোতে কখনো কলকাতার যদি গিয়ে থাকে, ভবানীপুরে যোগবাবুর বাজারটি যে ফুটে, সেই ফুট ধরে একটু এগোলে ডান হাতে 77 নম্বর বাড়ি। তৎকালীন অ্যাড্রেসটি ছিল রসা রোড, পরবর্তীতে পরিবর্তিত হয়ে হয় আশুতোষ মুখার্জি রোড, এবং তার যেখানে আশুতোষ মুখার্জি রোড শেষ হচ্ছে তার পরবর্তী মেইন রোডটা ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রোডটি এসপি মুখার্জি রোড বলে পরিচিত ছিল বলে বহু লোকজনই বোধহয় এতদিন জানতে পারেন রোডটির নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং আমার বহু জায়গায় বলতে গিয়ে খারাপ লাগে এটা, শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যখন ইংরেজিতে লেখা হয় তখন SHYAMA একসঙ্গে জুড়ে দিয়ে AMUKHERJAA, এই স্পেলিংটা বহুবিধ প্রচলিত, সেটি তার স্পেলিং ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জি সই করতেন SYAMA স্পেস দিয়ে PRASAD, আর মুখার্জি সই করতেন MOOKERJAA। এটি শ্যামাপ্রসাদ মুখার্জি স্পেলিং। আশুতোষ মুখার্জি মুখার্জি। এখনো চিত্তবাবু শ্যামাপ্রসাদ মুখার্জির ভাইপো, অত্যন্ত প্রাজ্ঞ, আমাদের সম্মানীয় 90-এর শেষ কোঠায়, 97-98 বছর বয়স, শ্যামাপ্রসাদ মুখার্জির বড় ভাই, রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র। চিফ জাস্টিস ছিলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রধান আইনি উপদেষ্টাও ছিলেন। চিত্তবাবু সই করেন আমি এখানে যে বিষয়টা বলবো, তোমরা
আশুতোষ মুখার্জির বাড়ি স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণেই যাবে। এখন যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সেই সরকার আমার আছে, মানুষজনরা রয়েছেন, ফলে বলার সুযোগ রয়েছে। আমি সরকারকে বলবো যে স্কুল এডুকেশন মন্ত্রী যিনি আমাদের কাছের মানুষ, তো তাকে বলারই স্কোপ আছে যে স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা, এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট করতেই পারে। আশুতোষ মুখার্জির বাড়ি এই কারণে যাওয়া উচিত, ওই বাড়ির ছত্রে ছত্রে ইতিহাস লেখা। তোমরা একটু সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে খুঁজে পাবে 4 মে একটি পরিবর্তিত পরিস্থিতি। সেখানে একটা ন্যাশনাল চ্যানেল জি নিউজে আমার একটা বড় ক্লিপিং আছে, যেখানে দেখিয়েছিলাম, সারা দেশকেই দেখানোর প্রয়োজন ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জি ওই বাড়ির কোন ঘরে জন্মেছে, কোথায় বড় হয়েছে, আতুর ঘরটি ওই বাড়িতে তোলা। 1901 সালে 6 জুলাই ওই বাড়িতে তার জন্ম। জুলাই 23 জুন তার মৃত্যু, 6 জুলাই তার জন্ম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বড়দা রমাপ্রসাদ মুখোপাধ্যায় 1895 সালে জন্ম, তার বড়দি কমলা দেবী তার জন্ম 1896 সালে। এবং উনি যখন ছেলেরা জন্মালো, আশুতোষ মুখোপাধ্যায় অরিজিনালি এই মুখার্জি পরিবার কিন্তু কলকাতার আদি বাসিন্দা নন। হুগলি জিরাট বলে একটি জায়গা আছে, জিরাটে এখন প্রধানমন্ত্রী ওই বাড়িটি সংরক্ষণের জন্য ব্যবস্থা নিচ্ছেন। রাজ্য বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জিরাট শব্দটি মানুষের সামনে ভেসে উঠেছে। এই জিরাট ছিল আশুতোষ মুখোপাধ্যায়ের বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান এবং বাড়ি। গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা জিরাট বাড়ি সংলগ্ন গঙ্গার ঘাট, ওই গঙ্গার ঘাটে একবার জাহাজ, তখন জাহাজ নোঙর করত, মাস্তুল বানানো, মাস্তুলের কাঠ মাথায় লেগে মারা যান। পরবর্তীতে দারিদ্রতা নিয়ে গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতায় আসেন, অত্যন্ত মেধাবী, কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস, তারপরে মেডিকেল কলেজ থেকে এমবি, এবং তার পরবর্তী সময়ে প্রথম প্র্যাকটিস শুরু করেন বউবাজার অঞ্চলে। পরবর্তীতে এই 77 নম্বর রসগোলের বাড়িটি তিনি ক্রয় করেন। একজন প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন, দুই ছেলের বাবা, বড় ছেলে আশুতোষ এবং ছোট ছেলে, সেও অত্যন্ত ক্রিটিক্যাল, দুটি বিষয়ে একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স নিয়েছিলেন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, কিন্তু রেজাল্ট দেখে যেতে পারেননি, মারা যান। আশুতোষ মুখোপাধ্যায়, ভুবনেশ্বরী দেবী এবং গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় বড় পুত্র বা পরবর্তীতে একমাত্র। আশুতোষ মুখোপাধ্যায় বেড়ে ওঠা এই বাড়িতে, জন্ম বড় হওয়া এই বাড়িতে, তার স্কুলিং শুরু হয় বাড়ি থেকে অনতি দূরে সাউথ সুবারবন স্কুলে, সেখানে তার পড়াশুনো। ছেলেরা যখন জন্মালো আশুতোষ মুখোপাধ্যায় তখন একটি স্কুল, নতুন করে স্কুল তৈরি করার প্রয়োজন অনুভব করলেন, যেখানে তার ছেলেরা পড়তেন। রাজবাড়ী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তো, তাই তার ছেলেদের পড়বার জন্য উনি একটি স্কুল বানালেন। সেটি কি? মিত্র ইনস্টিটিউশন মেইন শিয়ালদাতে আছে, তার একটি শাখা ভবানীপুরে স্থাপন করলেন। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন প্রসিদ্ধ স্কুল। এই স্কুল থেকেই 1917 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ম্যাট্রিকুলেশন বৃত্তি সহ পাশ করেন। পরবর্তীতে আইএ বিএ দুটোই প্রেসিডেন্সি কলেজ থেকে ইংলিশ অনার্স ছিলেন, ফার্স্ট ক্লাস পাস করেন 1921 সালে। একটু ছোট করে উল্লেখ করে দিয়ে যাই, তাহলে সুবিধা হবে, কারণ যে জায়গায় আসতে চেয়েছি সেটা তারপরের কথা। ছোটবেলায় আগেকার দিনে বিয়ে হতো, সালটা 1922, তারিখটা হলো 18 এপ্রিল। পাত্রীর নাম সুধা চক্রবর্তী, তার নাতনি বিশিষ্ট কবি বিহারীলাল চক্রবর্তীর নাতনি। বিয়ে ঠিক হলো, শ্যামবাজারে বাড়ি। একটি গোটা ট্রাম ভাড়া করা হলো,
তখন তিনি বিএ পাস করে গেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, প্রেসিডেন্সি কলেজ থেকে ফার্স্ট ক্লাস পাস। বাবা বাংলা এমএ চালু করেছেন। বাবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বেনি বলে ডাকতেন, তার ডাক নাম, একটি ডাক নাম। আর যোগমায়া দেবী ওনার মা, উনি অরিজিনালি হালি শহরের। যোগমায়া দেবী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভোতন বলে ডাকতেন, ডাক নাম, ডানপিটে ছোটবেলা থেকে। তা সে বিয়ে বাড়ি যেতে হবে। আশুতোষ মুখার্জির ছেলের বিয়ে, সেটা যে কোনোভাবে যে কোনো মূল্যে যেখানে সেখানে করা যাবে না, যে কোনো রকম আয়োজন হতে পারে না। আশুতোষ মুখার্জি করলেন কি, একটা গোটা ট্রাম ভাড়া করে দিলেন। এই ট্রামের প্রথম কামরায় আশুতোষ মুখার্জি জাগিয়ে বসলেন ছেলের বিয়ে। সালটা 1921, তারিখ হলো 18 এপ্রিল। এবার শ্যামাপ্রসাদ মুখার্জি লিখছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি ডায়েরি লিখতেন। পরবর্তীতে তার মৃত্যুর পর সেই ডায়েরি তার সেজ ভাই, বিশিষ্ট ভ্রমণ কাহিনীকার এবং কলকাতার আইন কলেজের প্রথিতযশা একজন অধ্যাপক, তার নাম উমাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনিও খুব বিখ্যাত ব্যক্তি, এবং তার ছোট ভাইয়ের নাম হলো বামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওই জিরাটের বাড়িতে পরবর্তীতে বামাবাবুই থাকতেন এবং বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুও হয় ওই বাড়িতে। এখন তার পরিবার জিরাটের বাড়িতেই থাকে। আর এই বাড়িটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। ট্রাস্টি বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট হলেন আমাদের চিত্তগুপ্ত। আর আশুতোষ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমেত কেউ রাজি হচ্ছে না প্রথম কামরায় বরের সঙ্গে উঠতে, আর ট্রামও ছাড়ছে না। আর আশুবাবুর জিত, সবাই উঠতে হবে, তবে ট্রাম ছাড়বে। আর বাকিরা ভয়ে, একজনকে যখন ডাকছে তো বিরাট মুখার্জি বাড়ির মধ্যে দিয়ে লুকোচুরি খেলা চলছে যে আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে এক কামরায়, কারণ উঠলে পরেই পড়া জিজ্ঞেস আর তারপরেই বিড়ম্বনা, সুতরাং আশুতোষের সঙ্গে একসঙ্গে যাওয়া যাবে না। সেই ট্রাম ছাড়তে প্রায় লগ্নভ্রষ্ট হওয়ার জোগাড়। তখনকার দিনে সেই টেলিফোন, ভারী টেলিফোন ছিল, কালো হ্যান্ডেলওয়ালা টেলিফোন। তোমরা যদি ও বাড়িতে যাও, এখন 1-2 পিস রাখা আছে। তো রমাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি বর্দা, তার নামে একটা চিলড্রেন মিউজিয়াম চলে, সেখানেও আছে। যাই হোক, শেষে ওখান থেকে ফোন আসছে, এখান থেকে লোক যাচ্ছে, বেশি বিধিকিচ্ছিরি কাণ্ড। অনেক বুঝিয়ে সুঝিয়ে আশুবাবুকে রাজি করানো হলো, উনি কাউকে কোনো প্রশ্ন করবেন না। তবে লোকজন ভয়ে ভয়ে, আশুবাবুর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি বলছেন যে কামরায় প্রথম দিকে বাবা ড্রাইভারের পিছনের সিটে বলে লোকজন একদম পেছনের সিট থেকে ওঠা শুরু করে। এবার সামনের দিকে আর এগোচ্ছে না, মাঝ কামরার পর ওখানেই স্তব্ধ হয়ে গেছে লোকজনের ওঠা বসা। তার পেছনে কামরায় সব উঠতে শুরু করেছে, কিন্তু এই কামরাতে আর এগোবে না। তো আশুবাবু একবার ঘাড় ঘুরিয়ে দেখেছেন, আর যে ঘাড় ঘুরিয়ে দেখেছে বাকি সবার চোখ পেয়েছে। তো এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা এমএতে 1923 সালে ফার্স্ট ক্লাস পাস হন। তার পরবর্তীতে 1924-এ আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু, অকাল মৃত্যু পাটনাতে। তার পরবর্তীতে এই 24-এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওই সময় অলরেডি কলকাতা আইন কলেজের ছাত্র, আইন পাশ করলেন। 24-এ লিঙ্কলিনে পাড়ি দিলেন ইংল্যান্ডে ব্যারিস্টার। 26-এ ব্যারিস্টার হয়ে ফিরলেন। ফিরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত পিতার খালি হয়ে যাওয়া সিনেট সিটে কন্টেস্ট করলেন, নির্বাচিত হলেন, সিনেট মেম্বার। এই হলো যাত্রা শুরু। বয়স কত? 25 বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1857 থেকে আজ পর্যন্ত কত বছর হিসেব করে নাও ইতিহাসে, এবং সারা পৃথিবীর ইতিহাসে 19তম সিনেট সদস্য। তার কিছুদিনের মধ্যেই সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এবং সেই সিন্ডিকেটেরও 19তম সদস্য। সমাজতান্ত্রিক প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদকে বর্ণনা করা। এই বলরাজ মাধব ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেক্রেটারি। দুজন খুব প্রতিভাশালী মানুষ সেক্রেটারি ছিলেন। প্রফেসর বলরাজ মাধব, দিল্লি ইউনিভার্সিটির হিস্ট্রি প্রফেসর। আর আরেকজন যিনি ছিলেন, তার নাম তোমরা সবাই জানো, ভারতবর্ষের প্রবাদ প্রতিম
প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী, উনি শ্যামাপ্রসাদ মুখার্জির সেক্রেটারি ছিলেন। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে প্রবেশ করলেন। আমি তোমাদেরকে কয়েকটা বিষয়ে এই কারণেই বলতে চাই, আমরা বিভিন্ন প্রশাসক দেখেছি, প্রশাসককে বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে দেখেছি, কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্ভবত আশুতোষ মুখার্জির রক্তপাত প্রয়োজন ছিল। এই আশুতোষ মুখার্জি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তোমরা হয়তো সকলেই জানো, ভারতবর্ষের তৎকালীন সময়ে যে 4টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিস্তার এই 4টের মধ্যে বৃহত্তম ছিল। শুধু রেঙ্গুন থেকে শুরু, পাকিস্তান, পেশোয়ার সব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, এদিকে নেপাল পর্যন্ত। এই বিরাট বিশ্ববিদ্যালয়কে চালানো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুবাবুর আগে ছিল শুধুমাত্র গ্র্যাজুয়েশনের পরীক্ষা পরিচালন কেন্দ্র মাত্র, তার থেকে বেশি কিছু না। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছিলেন। পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট, রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, পালিতের কাছ থেকে রাজাবাজার ক্যাম্পাস অকুপাই করে রাজাবাজার ক্যাম্পাস বিজ্ঞান ভবন প্রথম প্রতিষ্ঠা হলো আশুতোষ মুখোপাধ্যায়ের হাত ধরে। আর শ্যামাপ্রসাদের কথা এই কারণেই বলছি, 1932 সাল শ্যামাপ্রসাদ কিন্তু কলকাতার সিন্ডিকেট উনি তখন ভাইস চ্যান্সেলর হননি, বাচ্চা ছিল, 31 বছর বয়স। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাকে পড়াতে যুক্ত করেছিলেন জানো? কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কমলা অধ্যাপক রূপে নিযুক্ত করেছিলেন। পারিতোষিকের নাম হলো কমলা পারিতোষিক। এটি আশুতোষ মুখোপাধ্যায় তার প্রয়াত বড় কন্যার নামে এই পারিতোষিক চালু করে গিয়েছিলেন। সেটিও মুখার্জি পরিবারের সঞ্চিত গচ্ছিত অর্থ থেকে দেওয়া হতো। রবীন্দ্রনাথ 2 বছর পড়িয়েছিলেন, মানুষের ধর্ম 2000 টাকা। শ্যামাপ্রসাদ দফায় দফায় মিটিং করে এই দুটো গ্রুপকে এক করে ফেলেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন 1934 সালের 8ই আগস্ট, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন 2 বছর করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ ছিল। দুটো টার্মে উনি কনজিকিউটিভ ভাইস চ্যান্সেলর। 1937 সালে দীর্ঘমেয়াদী বহু সিদ্ধান্ত নিলেন এবং 38 সালের 7ই আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ ছেড়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর কনিষ্ঠতম উপাচার্য তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তো বটেই, এবং পরবর্তী সময় আমরা যতদিন বেঁচে থাকবো আমার মনে হয় না আমরা কোনোদিন শ্যামাপ্রসাদের রিপ্লেসমেন্টে ওই কনিষ্ঠ উপাচার্য দেখতে পারবো। 40টা সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট খোলা, যা পরবর্তীতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল টেকনোলজিতে রূপান্তরিত হয়। অ্যাপ্লাইড ফিজিক্স, রেডিও ফিজিক্স, যার অন্তর্ভুক্তিকরণ হয়, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং বিভাগ উঠে আসে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। এই যে স্কুল স্তরে, মাধ্যমিক স্তরে তোমরা যে ভূগোল পড়ো, এই ভূগোল মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ানো হতো না, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঞ্জীব কুমার চট্টোপাধ্যায়কে সভাপতি করে বাংলা বানানে যে যেমন খুশি বানান লিখত, বানান সংশোধনী কমিটি, যে কমিটি আজও কাজ করে যাচ্ছে, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। পালি, সংস্কৃত, এই সমস্ত প্রাচীন ভারতীয় ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সময়ে নিয়ে আসা, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। আর স্কুল এডুকেশনের ক্ষেত্রে শুনবে, আজকে তোমরা স্কুল এডুকেশনের ক্ষেত্রে শিক্ষকদের বিএড করতে হয়, শুনেছো না প্রত্যেকে? এই বিএড এর আগে নাম ছিল বিটি। সারা ভারতবর্ষে ইংল্যান্ড থেকে ফেরবার পর এই বিটি ট্রেনিং ইমপ্লিমেন্ট করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কোথায় করেছিলেন জানো? বিহারীলাল বিদ্রোহ থেকে আলিপুরে বিহারীলাল ক্যাম্পাসটিকে তিনি অকুপাই করেছিলেন বিটি ট্রেনিং দেওয়ার জন্য। ওটি সারা ভারতবর্ষের প্রথম বিটি ট্রেন টিচার তৈরি করা। এবং কাদেরকে করতে চেয়েছিলেন জানো? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মনে করতেন বর্ধিষ্ণু, সম্ভ্রান্ত বা আমাদের পর্দানসীন সমাজ ব্যবস্থায় মহিলাদেরকে শিক্ষিত করতে হবে, শুধু তাই নয়, মহিলাদেরকে স্বনির্ভর করে তুলতে হবে, চাকরিতে আনতে হবে।
এবং মহিলাদেরকে চাকরিতে আনতে গেলে আমাকে কি করতে হবে, মহিলাদেরকে উনি মনে করতেন যে শিক্ষকতার প্রফেশন হলো মহিলাদের পক্ষে যথেষ্ট সম্মানীয় প্রফেশন। উনি মহিলাদের জন্য এই বিটি কলেজ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। তারও প্রায় কন্টেম্পোরারি সময় আশুতোষ কলেজ, আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত তাদের বাড়ি, ওটাও এই ট্রাস্টি বোর্ডের আন্ডারেই আছে, 99 বছরের লিজ। আশুতোষ কলেজে প্রাত বিভাগ, যারা এত মহিলাদের নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যেই বলি, প্রথম মহিলাদের উচ্চ শিক্ষাঙ্গনে কলেজ শিক্ষায় প্রথম এনেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রাতিষ্ঠানিকভাবে মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করে সেই কলেজটির বর্তমান নাম যোগমায়া দেবী কলেজ। কালকেই আমি বলতে যাব ওখানে। 17 জুলাই 1933 সাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করলেন যোগমায়া কলেজ। যোগমায়া কলেজ তখন নাম ছিল না, নাম ছিল আশুতোষ কলেজ প্রাত বিভাগ। 1957 সালে যোগমায়া দেবীর মৃত্যুর পর ওই কলেজটির নাম পরিবর্তিত হয়ে নাম হয় যোগমায়া কলেজ। 1945 সাল শ্যামাপ্রসাদ মুখার্জি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নন। উনি আশুতোষ কলেজের সান্ধ্য বিভাগ চালু করলেন। ওনার মৃত্যুর পর অনেকদিন পর, উনি মারা গেছেন 1953 সালের 23 জুন। 1962 সালে ওই কলেজের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় শ্যামাপ্রসাদ কলেজ। আশুতোষ কলেজের যে 3টে বিভাগ দেখছো, আর মৃত্যু 3টে বিভাগের গভর্নিং বডি প্রেসিডেন্ট ছিলেন উনি। এই মৃত্যু ইনস্টিটিউশন আর মৃত্যু তার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে যেদিন উপাচার্য হলেন সেদিন অতীতযশা শিক্ষাবিদরা বলছেন মেঘনাদ সাহা, প্রফুল্ল রায়, কে ছিলেন না, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরকম মহান মহান শিক্ষাবিদ। রাজনৈতিকভাবে তাদের সঙ্গে, মেঘনাদ সাহার সঙ্গে তো অবশ্যই রাজনৈতিক দূরত্ব ছিল। মেঘনাদ সাহা আরএসপি করতেন, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি করতেন এবং পরবর্তীতে উত্তর কলকাতা থেকে নির্বাচিত এমপিও ছিলেন। কিন্তু যে শ্রদ্ধা, গভীর সম্ভ্রম শ্যামাপ্রসাদের প্রতি পোষণ করতেন, তোমরা তো আর্কাইভে রাখা আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আর আমার একটি বইও রিসেন্টলি বেরোবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ মুখার্জি, তো তাতেও এটা পরিষ্কার করে সমস্ত ডকুমেন্টেশন দেওয়া আছে, কোন রেজলিউশনে কোথায় কি লেখা আছে। শ্যামাপ্রসাদ যেদিন পূর্ণাঙ্গ দায়িত্ব নিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে, সেদিন এই মহান শিক্ষাবিদরা বললেন de facto vice chancellor has become de jure vice chancellor। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1932 সাল অনওয়ার্ড কলকাতা বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন এবং মাঝখানে 4টি বছর, 1938 সাল থেকে 1942 সাল পর্যন্ত 4টি বছর আজিজুল হকের ভাইস চ্যান্সেলরশিপের সময়টুকু বাদ দিলে 1942 সালে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে আবার যুক্ত হন, উপাচার্যের প্রধান উপদেষ্টা রূপে যুক্ত হন। বিধান রায় যখন ওখানকার উপাচার্য, আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিফ্যাক্টো ভাইস চ্যান্সেলরই হয়েছিলেন। 1953 সালের মৃত্যু পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনার সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়ার দিন উনি বলেছিলেন, সকলের উদ্দেশ্যে যখন অ্যাড্রেস করছেন তখন তিনি মর্মস্পর্শী বড় কথা লিখেছেন। প্রফুল্ল রায়ের মতো মানুষ, প্রফুল্ল রায় বলেছিলেন বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আশুতোষ মুখোপাধ্যায় যে জায়গায় রেখে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে, তার গাড়ি গড়গড়িয়ে শ্যামাপ্রসাদ বহু দূর টেনে নিয়ে গিয়েছে। আশুতোষ মুখোপাধ্যায়, এই প্রফুল্ল রায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির খয়রা প্রফেসর, সেই সময় তার রিসার্চের যাবতীয় বিষয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন। আপনি স্যার কাজ করুন, আপনি বিজ্ঞানের গবেষণা করুন, আপনি বিজ্ঞানের সাধনা করুন, তার জন্য আপনার রিসার্চের জন্য যা যা অর্থ এবং ইনফ্রাস্ট্রাকচার লাগে কলকাতা বিশ্ববিদ্যালয় তা দেবে, আমি নিশ্চিত করব সেটা। শেষ দিন অবধি সেটা তিনি কথা রেখেছিলেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যখন যান, তিনি বলে গিয়েছিলেন যে আমার প্রাণাধিক প্রিয় এই প্রতিষ্ঠান, আমার মৃত্যুদিন পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়কেই আমি
যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় সহযোগিতা চাইবে সেভাবে আমি সহযোগিতা করে যাব। পূর্বসূরি প্রতিষ্ঠাতা হিসেবে শুধু বিবেচনা করব কেন? শ্যামাপ্রসাদ মুখার্জি সারা দেশে টেলিকমিউনিকেশন টেকনোলজি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম এই চিন্তাধারার প্রবর্তক ছিলেন। আউট এন্ড আউট একজন সাহিত্যের মানুষ, একজন বিদগ্ধ আইনজ্ঞ, একজন শিক্ষা অনুরাগী প্রশাসক, কিন্তু তার হাত দিয়ে যে সুদূর প্রসারী বিজ্ঞানের প্রসার ঘটেছিল সেটিকে আমরা যেন ভুলে না যাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে প্রতিটি প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ এবং আশুতোষ মুখোপাধ্যায়ের যে কীর্তি অমর এবং অক্ষয় হয়ে রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় তার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। এবং আরো একটি কথা বলি, যেটি তোমাদের ছাত্রদের জানা উচিত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেওয়া যে অর্থ, সেই অর্থ সুদ সমেত কলকাতা বিশ্ববিদ্যালয়কে ফেরত দিয়ে গিয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনো নিজের গাড়ি ব্যতীত কলকাতা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করতেন না। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ছাত্ররা যখন ছাত্র ইউনিয়ন তৈরি করতে গেল তার কাছে দাবি নিয়ে, শ্যামাপ্রসাদ বলেছিলেন, তোমাদের কিসের দাবি? আমি তো সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তোমাদের জন্য এখানে, তোমাদের যা দাবি আমার কাছে এসো, আমি পূরণ করব। তারা মেনে নিয়েছিল। যা বিবদমান গোষ্ঠী রবীন্দ্রনাথকে দীক্ষান্ত ভাষণ দেওয়াকে কেন্দ্র করে কলকাতা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্ন, সেগুলো নিশ্চয়ই আমার পরবর্তী বক্তা ছুঁয়ে যাবে, তা নিয়ে বিবদমান গোষ্ঠী, তা নিয়ে সাম্প্রদায়িকতা প্রশ্ন উঠেছে, উত্তাল হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২৪শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। কলকাতা বিশ্ববিদ্যালয় যে ফ্ল্যাগ ব্যবহার করে আজও, তাও শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। তার ৪০টি যে অসামান্য ওই সময়কার কীর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে আজও ঘুরে বেড়াচ্ছে এবং প্রাসঙ্গিক, সেটি শ্যামাপ্রসাদ মুখার্জিরই অবদান। এবং তোমাদের ক্ষেত্রে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, তোমাদের একটি ছোট ঘটনা উল্লেখ করে যায়। এ তো গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। তোমরা যখন পরবর্তীতে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, সেখানে দেখতে পাবে উপাচার্যের ঘরের সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি, ছবি নেই, মূর্তি আছে, উপাচার্যের ঘরে ছবি আছে, বসানো আছে। সেটা ১৯৬৪ সালে বসানো হয়েছে। তো সেটা অন্য বিষয়। তোমাদের একটা ছোট ঘটনা বলি। এই যখন ছোট, ৩.৫ বছর বয়স, রাজবাড়ি আসবাবু নিচে আইন প্র্যাকটিস করছেন, উপরে উঠে এসেছেন, দীর্ঘ গরু খালি পায়ে উল্টে গলায় উনি বারান্দা দিয়ে পায়চারি করছেন। তোমরা যদি সংক্রমণ করে বাড়িতে যাও, তোমরা দেখবে ওখানে আমরা ঢুকে যখন গাড়িটা পার্ক করি, ওখানে একটা আম গাছ আছে, বহু পুরোনো আম গাছ, প্রচুর আম হতো। সেটা বস্তা করে আম হয়েছে, বারান্দায় সেই আম দিয়ে কিছু করছে। আর ওই বেনি, সেও ছোটবেলা থেকে একটু দীর্ঘকায়, খানিকটা সান্দাবন্ধ, উনি হামাগুড়ি দিয়ে বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলার ছবিগুলো লাগানো আছে গ্যালারিতে, যে ঘরে উনি কনফারেন্স করতেন, যে ঘরে পশ্চিমবাংলার বর্তমান শাসক দলের প্রতিষ্ঠা হয়েছিল, কোনো পশ্চিমবঙ্গের বাইরে কোনো প্রতিষ্ঠা হয়েছে, এই বাড়িতেই প্রতিষ্ঠা হয়েছে, সেটিও ওখানে রাখা আছে। হিস্টোরিক ডকুমেন্টেশন আছে। যাই হোক, একটি আম হাতে তুলে নিয়েছেন। আশুবাবু প্রচন্ড রেগে গেছেন, যোগমায়াদেবের উপর চেঁচামেচি করছেন যে এই তুমি একটা ৩.৫ বছরের বাচ্চা আম খেলে পরে পেট খারাপ হবে, প্রশাসনের খাবে, গলায় আটিয়ে আটকাবে। আশুবাবুর মতো মানুষ হাঁটতে গেলে আমটি ছাড়াতে গেছে, তার থেকেও জিদি ওই বাচ্চা এমন জোরে চিৎকার করেছে যে আশুবাবু সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়ে যোগমায়াদেবকে, তুমি যা খুশি করো, আমি একে ছাড়তে পারবো বলে গজ গজ করতে করতে স্নান করতে চলে গেছে। স্নান করে ফিরে দেখছেন ওই
ওই আমের মধ্যে একটা ফুটো করেছে, ফুটো করে আমটাকে টিপে টিপে সে আমের ভেতরে পুরো রস বার করে দিয়ে আটি খোসা সমেত ওটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকটা আম হাতে করে। আসল কিছু বুঝেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন খুব ছোট 7-8 বছর বয়স, তখন সুন্দরবনের উপাচার্য হন এবং আমরা তো সকলেই জানি ওই 5টা জাতীয় উপাচার্য ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে মুখার্জি পরিবার মোট 8টি জাতীয় উপাচার্য হয়েছিল। আসল 5বার, শ্যামাবাবু 2বার এবং তার ছোট বোনের জামাই 1বার, এবং 8বার উপাচার্য হয়েছিল। এখন পর্যন্ত 57 জন উপাচার্য। আমি সেদিন একটা মজা করি, সিনেট হলে 23শে জুন বক্তব্য রাখার সময় আমার পাশে উপাচার্য বসেছিল। তো বলার সময় আমি বলছিলাম যে 57 জন উপাচার্যের মধ্যে অবৈতনিক উপাচার্য। উনি খানিকটা আমার দিকে তাকালেন, হাসলেন। আমি আপনাকে বলি সবাই বেতন পেতে গেছে, আমার ছিল যাই হোক। তো যখন শ্যামাবাবু সমাজনীতিতে ঘরে চলে গেলেন, তারপর বই ছোটবেলা থেকে আশুতোষ মুখোপাধ্যায়ের পড়া নিয়ে বহু গল্প আছে, তোমরা জানো। সেই দরজা বন্ধ করা অবস্থায় গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের চাবি দিয়ে, কাঠকয়লা দিয়ে দেয়ালে অঙ্কের প্র্যাকটিস থেকে শুরু করে বহু গল্প আছে। সত্যি হোক মিথ্যে হোক যাই হোক না কেন, এই গল্প প্রচলিত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এরকম বহুবিধ বিষয় পড়তে ভালোবাসতেন ছোটবেলা। 8 বছর যখন তার বয়স, তখন আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আরেকটু যখন বড় হচ্ছে, 10-12 বছর যখন তার বয়স, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে মন্তব্য করতেন। আশুতোষ মুখোপাধ্যায় এই বিষয়গুলোকে নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে চর্চা করতেন। আজকের দিন হলে আমরা কি বলতাম? আজকের দিন হলে বলতাম দেখছে সব ব্যাপারে মন্তব্য করে 12-13 বছর। আশুতোষ মুখোপাধ্যায়ের মতো দূরদর্শী মানুষ, আমার ধারণা উনি না বুঝে এই জিনিস করতেন না। উনি খানিকটা পরিকল্পিতভাবে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রশাসক তৈরি করতে চেয়েছিলেন বলেই এই আলোচনা। এবং বহুবিধ বিষয়ে শ্যামাপ্রসাদের যে ইনপুট, সেটা পরবর্তীতে আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রয়োগ করেছেন এবং সেটা নথিভুক্ত করে গেছেন যে আমার ছেলে বেনির সঙ্গে আলোচনা করে আমি বুঝতে পারলাম এটি এইভাবে করা উচিত। ফলে এই প্রশাসক এবং প্রশাসনিক দক্ষতা তার অন্তর্জনীন ছিল। তার মৃত্যু রহস্য তোমরা পড়বে পরবর্তী সময়ে। আমার পরবর্তী বক্তা যখন ভারতবর্ষ ছাড়েন, পাঞ্জাবে 11ই মার্চ উনি প্রথম সভা, তারপরে মাধবপুরা চেকপোস্ট যখন ক্রস করছিলেন, রাবি নদীর ওপরে তিনি অ্যারেস্ট হলেন। তারপরে 2 মাসের কাছাকাছি সময় তিনি জেলবন্দি, একটি ছোট্ট কামরার মধ্যে তাকে রাখা হলো। একটা খাট নেই, একটা কম্বল নেই। 1933 সালে একটা ড্রাইভ পলিসি হয়েছিল, তখন আবার ড্রাইভ পলিসি হলো। স্ট্রেপ্টোমাইসিনে তার টক্সিসিটি ছিল, স্ট্রেপ্টোমাইসিন তাকে 1 গ্রাম করে পরবর্তীতে আরো বাড়ানো হলো। প্রতিদিন ইনজেকশন দেওয়া হলো। তার পরবর্তীতে ওনার যেদিন হার্ট অ্যাটাক হয়, সেদিন ভোর রাতে 4:30টার সময় হার্ট অ্যাটাক হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হতে প্রায় বেলা 11:30টার সময় ডাক্তার এসে পৌঁছায় এবং একটা ভাঙা গাড়ি, সে গাড়িতে স্ট্রেচার ছাড়া বসিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। পার্বত্য অঞ্চল দিয়ে ঘোরাতে প্রায় 3.5 ঘন্টা সময় অতিক্রম করে তাকে হসপিটালে নেওয়া, 7 তলার উপর সিঁড়ি দিয়ে হেঁটে তোলা। এবং আরো রহস্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেদিন মারা যায়, সেদিন ভোর রাত্রে 4টের সময় টেকলাল সমেত বাকিরা যখন গেছেন, মৃত মানে মারা গেছেন খবর পেয়ে, বডিতে হাত দিয়ে দেখছে বডি ঠান্ডা হয়ে গেছে। 8:30 নাগাদ চেকও সই করেছে। এদিকে মৃত্যুর সময় মেডিকেল রিপোর্টগুলোতে যা পাই, তাতে 2:30টার কাছাকাছি সময়। তো
1.5 ঘন্টার মধ্যে ভিতরে যদি ঠান্ডা হয়, আমি তো ফিজিওলজি আমার জানা নেই ভালো, ফলে পুরোটাই রহস্যে ঘেরা ওনার মৃত্যু। এবং পরবর্তীতে ওনার বড় মেয়ে সবিতা ব্যানার্জি অনেক বয়সে মারা যান, ৮৮ বছর বয়সে মারা গিয়েছিল। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল। তো আমি তার কাছে যেতে গিয়েছিলাম, সেই সময় এক নার্স যিনি দেখভাল করতেন, তাকে কিন্তু সবিতাদির সঙ্গে প্রথম দিন আমার কয়েকদিন বলেছিলেন আমি কিছু তথ্য দেব। ওই নার্সকে আর খুঁজে পাওয়া যায় না, তার দেহ খুঁজে পাওয়া যায়। তাই 1953 সাল থেকে আজ অব্দি পৌঁছে গেছে। যে দাবি নিয়ে তিনি কাশ্মীরে পৌঁছেছিলেন, 370 ধারা অবলম্বন করতে হবে, এক দেশ এক বিধান এক মিশন এবং এক বিধানের দাবি। ধন্যবাদ ভারতবর্ষের যশস্বী মাননীয় প্রধানমন্ত্রীকে, তার উপস্থিতিতে, তার আগ্রহে, তার প্রত্যক্ষ ভূমিকায় আমরা সেই ধারা তুলে দিয়ে তাকে প্রত্যক্ষভাবে যথাযথ সম্মান প্রদর্শন করতে পেরেছি। তিনি চেয়েছিলেন এক দেশের মধ্যে দুটো কথা উঠবে না, হুজুরে আজম হুজুরে রিয়াসতের মতো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সমতুল্য পদ কাশ্মীরে থাকবে না। আজকে সে ধারা অবলুপ্ত হয়েছে। ভারতবর্ষের আইন কাশ্মীরে প্রযোজ্য। ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ কাশ্মীরে আর জমি কিনতে পারে। এই পৃথক সত্তা ভারতবর্ষের মাটিতে শ্যামাপ্রসাদ প্রশ্রয় দিয়ে যাননি। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে যে বিভ্রান্তি ছড়ানো হয়, ধর্মীয় জিগির করবার চেষ্টা হয়, সাম্প্রদায়িকতার গল্প ছড়াবার চেষ্টা হয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই ব্যক্তি 12ই জানুয়ারি রেজলিউশন করে দেখুন 1951, 17ই মার্চ পাঞ্জাবের জলন্ধরে নেওয়া জনসংঘের রেজলিউশন করে দেখুন, 23শে এপ্রিল জনসংঘের রেজলিউশন করে দেখুন, এবং সবার শেষে দিল্লিতে 21শে অক্টোবর রঘুমল আর্য বিদ্যালয়ে নেওয়া যে সিদ্ধান্তগুলো, সেই খসড়া 11 দফা, সেই খসড়া করে দেখুন। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষ ভারতবর্ষের মাটিকে মা বলে স্বীকৃতি দেবে, ভারতবর্ষের মাটি তার নিজের মনে করবে, সেই ভারতীয়, সেই জনসংঘ করতে পারবে, সেই জনসংঘের সদস্য হতে পারবে। কিন্তু দেশের মধ্যে যারা টুকরে টুকরে গ্যাংকে প্রশ্রয় দেবে, দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদকে যারা প্রশ্রয় দেবে, শ্যামাপ্রসাদ মুখার্জির দলে তার কোনো আশ্রয় হবে না। এবং আরো একটি বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এমন একটি, দেখো রাজনীতির ঊর্ধ্বে কোনো কিছু না, রাজনীতির প্রতি সমাজের যে স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে তার মূল কারণ হলো হিংসা, দেশ, মিথ্যে, চুরি, এই সমস্তগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে বলে মানুষের ধারণাই হয়ে গেছে যে রাজনীতি করা মানে খুব খারাপ কাজ। রাজনীতি করা মানেই সাধারণ সমাজ ব্যবস্থা থেকে দূরে সরে যাওয়া, কিছু না কিছু অন্যায় কাজ করা। কিন্তু রাজনীতি সুস্থ স্বাভাবিক সামাজিক পরিবর্তনের নীতি। রাজনীতি তোমার দাবি আমার দাবিকে প্রতিষ্ঠিত করবার নীতি। তাই যারা বয়ঃসন্ধিকালে রয়েছে প্রত্যেককে রাজনীতি মানে কোনো একটি দলীয় রাজনীতি তোমাদের করার কোনো প্রয়োজন নেই, কিন্তু রাজনীতির সচেতনতা প্রত্যেকটা মানুষের মধ্যে প্রয়োজন আছে। যারা সেদিন বলেছিলেন না, ফেসবুকে আমি দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মীরা আমাকে, আমি বহুদিন ফেসবুক ডিলিট করেছি কারণ আমার খুব বিরক্ত লাগে, এত সময় পাই জানি এইসব ফেসবুকে কয়েকটা পোস্ট শেয়ার করেছি যে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু একা পশ্চিমবঙ্গের জন্ম দেন, একা কি জন্ম দেবেন, একা কি উনি রাজা রাজা, উনি একা জন্ম দেবেন? 58 জনের মধ্যে 55 জন সেদিন পরবর্তীতে নিশ্চয়ই উনি বলতেন পশ্চিমবঙ্গের জন্মের কথা, নোয়াখালী দাঙ্গার কথা হয়তো উনি তুলে আনবেন, এটা ক্যালকাটা কিলিংয়ের কথা হয়তো উনি তুলে আনবেন, সেগুলো আমি বাদ দিয়েছি। পশ্চিমবঙ্গের জন্ম যে সূত্র ধরে হয়েছিল, এপ্রিল মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত
1947 তারকেশ্বর অধিবেশনের মধ্য দিয়ে 400 পশ্চিমবঙ্গের দাবিদার তাদেরকে একত্রিত করে 5ই এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জি তার বক্তব্য রেখেছিলেন। নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আমরা কি সবাই জানি? ওই সভা সভাপতিত্ব করেছিলেন, অনেকেই জানি না। সোমনাথ চ্যাটার্জির নাম তো আমরা সবাই জানি, লোকসভা স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জির বাবা। নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের সেক্রেটারি ছিলেন, জনসংঘের বিশিষ্ট নেতা ছিলেন। তো সেই সভার সভাপতিত্ব করেছিলেন, সেখান থেকে প্রথম দাবি ওঠে পশ্চিমবঙ্গ। অর্থাৎ এখানে কিন্তু কোনো ধর্ম বর্ণ কারণ ছিল না, এখানে মুসলমান থাকবে না হিন্দু থাকবে কারণ ছিল না। কলকাতাকে নিতে হবে, গঙ্গার পূর্ব পার পর্যন্ত নিতে হবে। কেন নিতে হবে? কলকাতা ক্যাপিটালের মধ্যে শিল্পনগরী লুকিয়ে রয়েছে, পাকিস্তানে ওইটা নিতে হবে। অর্থনৈতিক মানচিত্রটা নিতে হবে, তারপর কাকে পালাবে কাকে রাখবে সেটা পরের কথা, কিন্তু ওই জমিটা নিতে হবে। সেটা ভেস্তে দিয়েছিলেন যে ব্যক্তি, তার নাম শ্যামাপ্রসাদ। আরো একটি ঘটনা ঘটিয়েছিলেন, যখন সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভিন্ন জেলাগুলো থেকে নির্বাচনে ভোট ফেলা হচ্ছে, কোথায় হিন্দু বেশি কোথায় মুসলমান বেশি, শ্যামাপ্রসাদ করেননি তো। এই কাজটা তৎকালীন সময়ে ইংরেজদের সঙ্গে গাঁটছড়া বেঁধে যারা দীর্ঘদিন সরকার চালিয়েছে তারাই করেছে। মালদা মুর্শিদাবাদকে কেটে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেখানে আমরা খুলনাকে এক্সচেঞ্জ করেছি। এটার পিছনে কারণ কি? শ্যামাপ্রসাদ বুঝেছিলেন যে যদি আমি এই এক্সচেঞ্জ না করি, ফারাক্কার জল পাবো না, ফারাক্কার জল না পেলে পশ্চিমবঙ্গের চাষ হবে। আজকে দামোদর ভ্যালি কর্পোরেশন 2 বছরের কাছাকাছি সময় শিল্পমন্ত্রী, প্রথম শিল্পমন্ত্রী গান্ধীজি তাকে শিল্পমন্ত্রী করেছিলেন, চিত্তরঞ্জন লোকমতি, একটার পর একটা শিল্প স্থাপন মাথা তুলে দাঁড়িয়ে আছে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। সেদিন 3 দফা নির্বাচন হয়েছিল বিধানসভাতে 20 জুন। প্রথম দফায় সমস্ত সদস্যকে বাংলা এপার ওপারকে জুড়ে নির্বাচন, সেই নির্বাচনে হেরে গেল প্রথম দফা নির্বাচন। দ্বিতীয় দফা মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো আবার পরাজিত। শেষ দফা 58-21 তারা ভোট দিয়েছিলেন 55+2+1, জনসংঘের একজন নেতা, সিপিআই এর 2 জন নেতা, তার মধ্যে কংগ্রেস জ্যোতি বসুও ছিলেন, আর 55 জন কংগ্রেসী বিধায়ক ছিলেন। কিন্তু যে 21 জন উল্টো দিকে, তার মধ্যে অ্যাংলো ইন্ডিয়ানরাও ছিল, 21 জন উল্টো দিকে, তার মধ্যে আমি কোন সম্প্রদায়ের ব্যতি রেখে বলছি, যারা উল্টো দিকে ছিলেন দুর্ভাগ্যজনকভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভুক্ত, তবুও আমি তাদের সেই প্রসঙ্গটা বাদ দিয়েই বলছি। শুধু বীরভূমের একজন বিধায়ক, সিউড়ির বিধায়ক, আমাকে সেদিন জগন্নাথ দার সঙ্গে কথা হচ্ছে, ওখানে বলছেন সিউড়ি কত দূর বীরভূম, কি কেমন ছিল, কলকাতা থাকবে না কলকাতা যাবে, কলকাতাকে সিউড়িতে বসে কলকাতাকে পশ্চিমবঙ্গ থেকে তারাবার কি উদ্দেশ্য আছে? প্রশ্ন শ্যামাপ্রসাদকে করা গেলে শ্যামাপ্রসাদের জন্য উত্তর দেওয়ার জন্য শ্যামাপ্রসাদ না থাকলেও কোটি কোটি শ্যামাপ্রসাদ বন্দী লোক এখন আছে। কিন্তু আমাদের একটি প্রশ্ন যে সেদিন সেই সিউড়ির বিধায়ক কেন বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে কেটে বাংলাদেশে ঢুকে পড়ার চক্রান্তে সামিল হয়েছিলেন। 400 কর্মীকে 10,000 কর্মীতে রূপান্তরিত করেছিলেন 3 সপ্তাহের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি। এই আন্দোলনকে বিধানসভার মধ্যে 3 দফা নির্বাচনে রূপান্তরিত করেছিলেন, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই জন্যই পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গের স্রষ্টা, সেই জন্যই পশ্চিমবঙ্গের প্রবর্তক তিনি। আন্দোলন সূচিত করেন একজন, আন্দোলনের রূপরেখা রচিত হয় আরেক রকম ভাবে, এবং আন্দোলনের পক্ষে বা বিপক্ষে নির্বাচনে ভোট করে আরেকজনের হাত দিয়ে। এবং এই অর্বাচীনদের প্রশ্নের উত্তর দেওয়ার আগেও আমি সকলকে অনুরোধ করব, যেটা ওপেন সার্কুলেশনে আছে, আপনারা দেখে দিতে পারেন 2000 সালে সমাবেশে যখন শতবার্ষিকী, সেই সময়তে আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় একজন বামপন্থী এমপি ছিলেন। আপনারা সকলেই হয়তো জানেন তার নাম, প্রয়াত উপধামক হীরেন মুখোপাধ্যায়। হীরেন মুখোপাধ্যায়ের বাড়ি শিয়ালদার কাছাকাছি। হীরেন মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জি দীর্ঘ বিশ্লেষণ করেছে যে তিনজন এমপি নিয়ে লোকসভায় গিয়েছিলেন, উল্টো দিকের বাকিরা সকলে সিপিআই সকলে তাকে বিরোধী দলনেতা মেনে নিয়েছিল। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে তিনজনের মধ্যে দুজন এমপি আমাদের পশ্চিমবঙ্গে। আমরা দক্ষিণ কলকাতার এমপি বলি না, দক্ষিণ কলকাতার এমপি শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন না। কেন্দ্রটির নাম দক্ষিণ কলকাতা পূর্ব কেন্দ্র, এবং তার সঙ্গে অবিভক্ত মিদনাপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম যুক্ত করে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, তার নাম আমরা কেউ স্মরণ করি না। 1897 সালে তার জন্ম মেদিনীপুরে, আইনজ্ঞ ছিলেন, মেদিনীপুর কোর্টে প্র্যাকটিস করতেন, শ্যামাপ্রসাদের সহপাঠীও ছিলেন। এই দুর্গাবাবু ওখানকার প্রথম এমপি। 52 সালের প্রথম নির্বাচন, জনসংঘের এমএলএ সংখ্যা ছিল 9 জন, তার মধ্যে 8 জন নির্বাচিত হয়েছিল মেদিনীপুর থেকে। এটা কাকতালীয় ঘটনা না। 50-এর মন্বন্তরের সময় শ্যামাপ্রসাদের রিলিফ ফান্ডটাকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন কেন মেদিনীপুর ঘেরে শ্যামাপ্রসাদকে ভোট দিয়েছিল। মেদিনীপুরের ওই জনজাতি জনগোষ্ঠী প্রত্যেকে পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তর 24 পরগনার প্রান্ত পর্যন্ত, বাংলাদেশের বহু জেলা এবং উত্তর ভারতে আমাদের উত্তরবঙ্গ সেদিন প্রাণে বেঁচে ছিল শ্যামাপ্রসাদের এই রিলিফ ফান্ডের জন্য। একটি ঘটনা বলে আমি শেষ করবো, তারপরে পরবর্তী যারা বলবেন। সবিতাটি একটি ঘটনা উল্লেখ করছেন যেটার মর্মস্পর্শী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মন্বন্তরের সময় তার বড় মেয়ের বিয়ে হয়, সবিতাদির বিয়ে হয়। সবিতাদির বিয়ের দিন শ্যামাপ্রসাদ মুখার্জি উপস্থিত থাকতে পারেননি, কন্যা সম্প্রদায় করেছিলেন, সংক্রমণ করেছিলেন তার বড়দা অমাবস্যা। পরের দিন সকালে যখন বাড়িতে ঢুকছেন, অলরেডি সুধা দেবী মারা গেছে কিন্তু 1931 সালে। শ্যামাপ্রসাদের বিবাহিত সময় মাত্র 9 বছর। পরবর্তীতে অক্টোবর ছিলেন, মিয়া বিয়ে করেননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলে মেয়েদেরকে মানুষ করেছিলেন তার বৌদি তারা দেবী। মেয়ের বড় মেয়ের বিয়ের দিন উপস্থিত থাকতে পারেননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন মেয়ে জড়িয়ে ধরে তাকে হাওয়া করে কাঁদছে, দু চোখ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির অটক ধারায় জল পড়ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, মা তুমি মনে রেখো তুমি শ্যামাপ্রসাদ মুখার্জির মেয়ে। আজকে যদি আমি তোমার বিয়েতে উপস্থিত না থাকতাম, তোমার বিয়ে নিশ্চিন্তে তোমার জ্যাঠামণি দিতেন, কিন্তু আমি যদি ত্রাণ নিয়ে আজকে ওখানে না পৌঁছতাম, তোমার মতো অগণিত কয়েকশো মেয়ে যারা আমাকে বাবা বলে জানে, তারা না খেয়ে মারা যেত। আমি আমার এক মেয়ের বিয়ের থেকে আমার অতগুলো মেয়ের ত্রাণ দিয়ে প্রাণ বাঁচানোকে আমার ধর্ম বলে মনে করেছি বলে আমি বসিরহাটে ছিলাম, তোমার বিয়েতে থাকতে পারিনি। বলুন তো আমরা পারবোই আত্মত্যাগ করতে? যারা সমালোচনা করছি তারা পারবো শ্যামাপ্রসাদ হতে, পারবো সংসারকে এভাবে ভাসিয়ে দিয়ে শ্যামাপ্রসাদের পক্ষে মানুষের জন্য রাস্তায় নেমে যেতে? তাই শ্যামাপ্রসাদকে আমাদের যদি সমালোচনা করতে হয়, নিজেদেরকে উচ্চতায় পৌঁছতে হবে, শ্যামাপ্রসাদকে অনুভব করতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো ব্যক্তিত্ব নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি এক মহান প্রতিষ্ঠান, যাতে আমাদের প্রতিটি
ধারাকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করার প্রয়োজন আছে। তাই একটা কথা শুধু বলে যায়, আজকে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হয়েছে, তার চিন্তা ভাবনায়, তার ধারায়, তার প্রতিষ্ঠিত রাজনৈতিক ক্ষমতায় এসেছে বলে আমরা আজকে শুধু পালনেই যেন সীমাবদ্ধ না রাখি বা বর্ষব্যাপী পালনকে সামনে রাখা, একদিন একটা প্রোগ্রাম করলাম, ছবিতে একটা মালা দিলাম, আমাদের কাজ শেষ হয়ে গেল। শ্যামাপ্রসাদকে আমরা যেন মেনে না নিয়ে মনে নিই। যেদিন মনে নেব সেদিন পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে ভয় নয়, ভীতি নয়, বিভেদ নয়, সম্মিলিতভাবে সর্বধর্ম একত্রিত হয়ে শ্যামাপ্রসাদকে স্মরণ করতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির দেখে যাওয়া রাস্তাকে স্মরণ করতে হবে। এই কয়েকটি কথা বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বিদেহী পুণ্যাত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আজকে বলে বিদায় দিচ্ছি। তার এই যে বিখ্যাত বক্তৃতা আমাদের মন ছুঁয়ে গেল। বিশেষ করে ইতিহাসের ছাত্র আর তারপরে স্কুলে ইতিহাসের শিক্ষক, আমরা কত কিছু অজানা স্যারের যে বক্তৃতা শোনার পরে আজকে ইচ্ছা হচ্ছে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বক্তৃতাতে তাকে আর নতুন করে জানা। এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলছি, আমরা যখন আজকে আমরা অনেকেই টিচার এখানে আছি যারা 90-এর দশকের শেষের দিকে আমরা মাধ্যমিক পাস করেছি, তখন আমাদের ইতিহাস যে বইটা ছিল 9-10 মিলিয়ে এরকম একটা মোটা বই। তো সেই ইতিহাস বইতে টেক্সট বই, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে এরকম মোটা বই আমার কাছে দুটো টেক্সট বই ছিল, একটা ডক্টর অতুলচন্দ্র রায়ের আর একটা অধ্যাপক জীবন। তো এই দুটো বইয়ের মধ্যে আমি ডক্টর অতুলচন্দ্র রায়ের বইতে দেখলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে 50 লাইন মাত্র লেখা আছে। ইতিহাসের ছাত্র হিসেবে আমার জানতে ইচ্ছা হলো যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে এত কম লেখা কেন। পরবর্তীকালে ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করেছি, চাকরিও করছি ইতিহাসের শিক্ষক হিসেবে, কিন্তু আমি একটু আমার মনে হয়েছিল সেই সময়ে যে সব বইতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তথ্য আমরা পাই। ক্লাস 10 সরকারের বিভিন্ন পলিসি, তো সেখানে ওই টেক্সট বইটাইতে ভারতের ইতিহাস ডক্টর অতুলচন্দ্র রায়ের বইতে শেষের দিকে 7 লাইন লেখা ছিল যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ নামে পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তো আজকে আমাদের নতুন করে জানার ইচ্ছা যে এই যে মানুষটা, স্যার যে বলে গেলেন বিটি, বিএ, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেনেট, সিন্ডিকেট, বলে গেলেন বিটি, বিএ। তো আমরা এবারে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, শ্রী সন্ন্যাসী সরকার, ইংরেজি শিক্ষক, তিনি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বক্তৃতা সম্পর্কে যে বিষয়গুলো আমরা এখন অজানা রয়ে গেছে, আশা করি স্যার আমাদের সেগুলো আলোকপাত করবেন। স্যার। ধন্যবাদ সঞ্চালক স্যারকে। ধন্যবাদ জানাবো আমলাতলা গোসাইদাস হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদেরকে এবং অশিক্ষক যারা কর্মী আছেন তাদেরকে, সর্বোপরি এই বিদ্যালয়ের যে অভিজ্ঞ ছাত্রছাত্রী যারা আজকে এই বক্তৃতা শোনার জন্য এইভাবে উপস্থিত হয়েছেন, অনেক পরিচয় দিয়েছেন। আমি আর একটু সময় নেব। অত্যন্ত সংক্ষেপে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে তৈরি করেছেন।
যার জন্য স্কুলকে আমার পক্ষ থেকে আরো একটা ধন্যবাদ জানাই। আজকের যে ঘটনা আগামী দিনের ইতিহাস, অতীতের যে ঘটনা আজকের দিনে আমাদের ইতিহাস এইভাবে ঘটনা পরম্পরা চিরকাল চিরদিন ধরে হতে চলেছে। আর সেই ইতিহাসকে কিছু রাজনৈতিক আন্দোলনরা তারা বেছে বেছে মানুষের সামনে কিছু কিছু রেপ্রেজেন্ট করছে, উপস্থাপন করছে, কিছু কিছু উপস্থাপন থেকে দূরে সরে দেখা হচ্ছে। তার কারণ একটাই, ব্যক্তি স্বার্থ, নিজেদের ব্যক্তি লাভবান, কিছু কিছু ক্ষেত্রে তাদের আদর্শগত সমস্যা, সেই কারণে ইতিহাসকে বিকৃত করা হয়, সঠিক ইতিহাস থেকে মানুষের বই খুঁজে দেওয়া হয়। যার ফলশ্রুতি হলো আজকের দিনে আমরা শ্যামাপ্রসাদ পরিবার থেকে নিয়ে এরকম একটা হলে প্রোগ্রাম করতে হচ্ছে, অথচ এর আগে পর্যন্ত আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে ভারতের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে যার এত বড় অবদান, তাকে নিয়ে সে একটু আগেই বলছিলেন, একটুও আলোচনার স্কোপ রাখা হয়নি আমাদের ইতিহাসে। যাই হোক, সে দিন অতীত হয়েছে। আজকের দিনে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনার সেই সুযোগ পেয়েছি। সত্যনাথ দত্ত একটা কবিতা লিখেছিলেন, আমরা, সেখানে তিনি বলছেন, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা খেলায় নাগের খেলায় নাগের মাথায় আছি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, রসানন্দে রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে দেখে গেছে সূর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে উঠেছি, মোগলের আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে ঘটিতে হয়েছে তিন হাতে। এই কবিতার মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত ভারতবর্ষের যে পরম্পরা, ভারতবর্ষের চিরকালে যে অন্যায়ের বিরুদ্ধে লড়া, অসত্যকে অসত্য বলে তুলে ধরা যে ঐতিহ্য মধ্যে রয়েছে, সেই ঐতিহ্যের কথা জন্ম হয়েছে। আমরা ঠিক এই নিরিখে বিচার করতে পারি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। কি দরকার ছিল তার? এত বড় একটা সম্ভ্রান্ত পরিবারের জন্ম। তিনি অনায়াসে চাইলেই অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে নিতে পারতেন। একটা ইউনিভার্সিটির উপাচার্য, তিনি আইন ব্যবসাতে উনি ব্যারিস্টার হয়েছিলেন। এত বড় তার একটা পরিবারের যে গরিমা, কোন প্রয়োজন ছিল এই সমস্ত ঝামেলার মধ্যে জড়ানো, রাজনীতির মধ্যে প্রবেশ করার, এত সমস্যা নিজে ভোগ করতে নেওয়ার এবং দেশের কাজে দশের কাজে নিজের জীবনটাকে শেষ করতে দেওয়ার কারণ একটা ছিল তার আদর্শ। মানুষের জন্য কিছু করে যাওয়ার যে আগ্রহ প্রচেষ্টা, মানুষের ব্যথায় তিনি ব্যথিত হতেন, মানুষের কান্নায় তিনি কাঁদতেন। সেই কারণে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন শুধু শিক্ষাঙ্গনে নয়, শিক্ষাঙ্গন যেমন বাঁচানোর দরকার ছিল, তিনি একটি জায়গায় বলেছেন যে আমি রাজনীতিতে প্রবেশ করার উদ্দেশ্য একটাই। একটা সময় তিনি বলেছিলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্তমানের যে তৎকালীন পরিস্থিতি, সেই পরিস্থিতিকে তিনি চেয়েছিলেন সুন্দরভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাতে মেনটেন হতে পারে, কারণ সেখানে অনেক ত্রুটিপূর্ণ কাজ, অনেক যারা বিশ্ববিদ্যালয়ে গরিমাকে নষ্ট করতে পারে কমিটির মধ্যে ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গরিমাকে কোনোভাবে তিনি নষ্ট হতে দেননি।
এই জন্য তিনি রাজনীতির মধ্যে দিয়ে শিক্ষার্থীকে সুন্দর সুস্থ পরিবেশ রাখার চেষ্টা করেছিলেন। 1929 সালে তার রাজনীতিতে প্রবেশ, কিন্তু প্রবেশের ক্ষেত্রে আমরা জানি উনি শিক্ষাঙ্গনকে সুন্দর সর্বাঙ্গ সুন্দর করার উদ্দেশ্যে নামলেও তিনি ভাবতেন রাজনীতি ধুলোবালি যুক্ত, ওখান থেকে আমাকে দূরে থাকতে হবে, এটা একটা সময় চিন্তা ভাবনা ছিল। কিন্তু পরবর্তীতে তিনি মতবদল করেন। রাজনীতি ছাড়া সমাজের যে বড় পরিবর্তন, মানুষের মধ্যে যে সঠিক বিচারধারার যে প্রবর্তন, সেটা কিন্তু বলা সম্ভব নয়। একটু আগে আমার মুখ্যমন্ত্রী বক্তব্য বলছিলেন, সমাজের সমস্ত কিছুকে কিন্তু স্পর্শ করে যায় রাজনীতি। রাজনীতি মানে এই নয় দলীয় রাজনীতির মধ্যে ঢুকে আমাদের ওই নানান ধরনের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এরকম মানুষ ছিলেন না। তিনি সর্বদা মানুষের পাশে থেকে তিনি তার যে উন্নত আদর্শের বীজ বপন করার চেষ্টা করেছেন, নিজে নিঃস্বার্থভাবে মানুষের পরিষেবা দিয়ে গিয়েছেন। তার আদর্শ বাধ্য করে পরবর্তীতে আমরা দেখেছি উনি জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। একটা সময় তিনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং সেখানে আমরা দেখেছি উনি মন্ত্রী হয়েছিলেন, গান্ধীজি তাকে মন্ত্রী করেছিলেন এবং সেখানে যে মন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে প্রভূত উন্নতি কিন্তু তার মাধ্যমে সিন্ধ্রিক যে সার কারখানা সেটাও কিন্তু দাঁড়িয়ে অবদান। আমরা দেখেছি ব্যাঙ্গালোরে যে হিন্দুস্তান অ্যাথলেটিক্স তারই অবদান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। সুতরাং তার যে কাজের যে গতি, তার যে কাজের যে গতি প্রকৃতি, সেখানে কিন্তু আনন্দ করার কোনো জায়গা ছিল না। কিন্তু পরবর্তীতে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসতে বাধ্য হলেন। তার কারণ ছিল একটাই, যে ধরনের রাজনীতি কংগ্রেস শুরু করেছিল সারা দেশ জুড়ে, তিনি ছিলেন তার বিরোধী। কারণ তিনি ছিলেন জাতীয়তাবাদী মানুষ, নেশন ট্রাস্ট, দেশ আমার আগে, তারপরে আমি ব্যক্তি বলে। আমার দেশ যদি সুরক্ষিত থাকে আমি তাহলে ব্যক্তি সুরক্ষিত। এই নীতিকে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং তিনি সেইটাকেই বাধ্য করে তিনি এগিয়ে গিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি 1951 সালে তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেছেন। যে জনসংঘ, সেই ছোট্ট চারাগাছ আজকে ভারতীয় জনতা পার্টি নামক যে রাজনৈতিক দল রয়েছে সেই মহিল পরিপূর্ণ হয়েছে। ভারতের রাজনীতিতে সবচাইতে কালো দিন এসেছিল, সেটা ছিল 1906 সাল। 1906 সালে 30শে ডিসেম্বর কংগ্রেসের অধিবেশনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। নতুন একটা কংগ্রেসের মধ্য থেকে একটা প্রতিষ্ঠানের সৃষ্টি হয়, সেটা হলো মুসলিম লীগ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি চাইতেন না জাতিগতভাবে ভারতবর্ষ ভাগ হোক। তিনি সর্বতভাবে তিনি চেয়েছিলেন ভারত যেমন আছে সমস্ত ভারতবর্ষ একত্রিত থাকবে, আমরা সবাই একসাথেই ভারতের সন্তান, আমরা ভারত দেশকে ভালোবাসি, সুতরাং আমাদের দেশ ভাগের কোনো প্রয়োজন নেই। তিনি জিন্নাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কংগ্রেস, বিশেষত গান্ধীজির কিছু ভূমিকা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। যখন দেশ ভাগ নিয়ে কথা চলছে, গান্ধীজির দুটো বক্তব্য সম্পূর্ণ পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে আসে। একটা জায়গায় তিনি বলছেন দেশ ভাগ হলে ভারতের জনজাতি ভাগ্যপূর্ণ হয়ে যাবে, সুতরাং দেশ ভাগ হতে চাই না। একটা সময় বললেন দেশ ভাগ যদি হতেই হয় তাহলে আমার মৃতদেহের ভর্তি হবে। আবার অন্য জায়গায় তিনি বলছেন আমরা পরিবারের মধ্যে এখানে বাস করি সমস্ত জনজাতি, কিন্তু যদি কোনো পরিবারের কোনো সদস্য চায় তারা আলাদা করে তারা থাকবে, সেখানে আমার কিছু বলার নেই। এই যে পরস্পর বিরোধী মন্তব্য আমাদেরকে খুব ব্যথিত করে। পরবর্তীতে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখলেন যে ভারত ভাগ আটকানো কোনোভাবে সম্ভব নয়, তখন তিনি ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ প্রদেশ এটাকে কলকাতাকে কেন্দ্র করে পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেটা তারা চেষ্টা করছিলেন,
বাদ সাধলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তিনি সমস্ত জায়গায় প্রচুর মিটিং করলেন এবং মানুষকে তিনি সচেতন করলেন যে দেখুন, কলকাতা যদি ভারত থেকে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে পূর্ব ভারতের পুরোপুরি কন্ট্রোল থাকবে পাকিস্তানের হাতে। আবার অনেক সময় শ্যামাপ্রসাদকে সমালোচনা করেন অনেকেই, শোনা যায় যে তিনি মনে হয় এটা ভাগটা করেছিলেন, বলছেন যে পশ্চিমবঙ্গের ভাগের ব্যাপারে তিনিই দায়ী, কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা যদি নিজেরা এই মুহূর্তে নিজেদের বুকে হাতে আমরা যদি নিজেরা অনুভব করি, আজকের এই পশ্চিমবঙ্গের যেখানে আমরা দাঁড়িয়ে আছি এইসব এলাকাগুলি, কলকাতার যে অঞ্চল শহর, এগুলো আজকে যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন তাহলে ওই পাকিস্তানের কোনো শাসনের আন্ডারে আমাদের থাকতে হতো। ওখান থেকে কোনো না কেউ এখানকার শাসন পরিচালনা করতেন। আমরা কি সেটা মেনে নিতে পারতাম? আমাদের দেশীয় শাসক যারা আছেন তাদের আন্ডারে আমরা থাকতে পারি, কিন্তু পাকিস্তান থেকে এখানে আমাদের শাসন পরিচালনা করবে এটা শ্যামাপ্রসাদ মেনে নেননি, স্বাভাবিক কারণেই মেনে নেননি। আর আমরা সাধারণ মানুষ হিসেবে এটা কোনোদিনই মেনে নেব না। যাই হোক, এরপরে অনেক ঘটনা ঘটলো। ঘটনাগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এত ডিটেলসে বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট শুনে যাচ্ছি। 1940-41 সালে 1906-এর যে মুসলিম লীগের প্রতিষ্ঠা হলো, তারা অলরেডি কাজ করতে শুরু করলো কংগ্রেসের মধ্যে। তারা কংগ্রেসের মদতে এই কাজটা এগিয়ে চলল এবং তার পূর্ণ ফলশ্রুতি হলো 1940 সালে। 1940 সালে লাহোর অধিবেশন হলো, সেখানে সিদ্ধান্ত গৃহীত হলো পাকিস্তান প্রস্তাব। পাকিস্তান প্রস্তাবে কংগ্রেস রায় দিল যে ভারত ভাগ হয়ে পাকিস্তান বলে একটা রাষ্ট্র সৃষ্টি হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে বলেন এবং তার পরবর্তীতে আমরা দেখলাম মুসলিম লীগ তারা কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে তারা চেষ্টা করলো জাতির ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রকে ছিনিয়ে নিতে এবং তারা সেইভাবে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার আন্দোলন এবং কিছু কিছু ক্ষেত্রে সেই আন্দোলন হিংসাত্মক রূপ দিল, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম নোয়াখালী দাঙ্গা। পরবর্তীতে আমরা 1946 সালে দেখেছি গ্রেট ক্যালকাটা কিলিংস। সেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা এই বিষয়ে অনেক বই আছে, তোমরা পরবর্তীতে যদি চাও এই বইগুলো তোমরা পড়ে নিতে পারো। তৎকালীন দিনে কি বিভৎস একটা প্রশ্ন ঘটেছিল, জাতিগতভাবে পরস্পরের মধ্যে একটা শত্রুতা দাগিয়ে দেওয়া একটা রাজনীতি করতে গিয়ে এই মুসলিম লীগ এবং কংগ্রেস তারা কিভাবে মানুষকে লড়িয়ে দিয়েছিল এবং তার ফলশ্রুতিতে প্রচুর মানুষকে মৃত্যু হয়েছিল। এর ফলে পরবর্তীতে পশ্চিমবঙ্গ প্রস্তাব আসে। পশ্চিমবঙ্গে এই অংশটাকে যে কোনো ভাবে রক্ষা করতে হবে, সেইভাবে অনেক ঘোরাঘুরি হয়। তোমরা এর আগের পূর্ববর্তী বক্তা থেকে তোমরা জেনেছো, সেখানে 58 এবং 21 এই ভোটের ব্যবধানে পশ্চিমবঙ্গ যে প্রস্তাব সেটা শেষ পর্যন্ত পাস হয় এবং সেটা 20 জুন সেটা লাগু হয় 1947 সালে 20 জুন। এই জন্য 20 জুন প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের জন্মদিন আমরা যেটা মনে করি। এর আগে পর্যন্ত আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। পশ্চিমবঙ্গের যে জন্মদিন সেটা নিয়ে সঠিক কথা করে জানানো হয়নি, এই ইতিহাস আমাদের পড়ানো হয়নি, কিন্তু আজকে আমরা জানতে পারছি পশ্চিমবঙ্গ দিবস 20 জুন। এই দিনই সরকারিভাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। তাই তোমরা দেখেছ 20 জুন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়েছে। তারপরে এই যে শ্যামাপ্রসাদ পক্ষকাল যে আমাদের বিভিন্ন জায়গায় এই যে সেমিনার চলছে, কুইজ চলছে, তাৎক্ষণিক বক্তৃতা চলছে, এটা শুরু হয়েছে কিন্তু 1 বছর আগে থেকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে স্মরণ করার জন্য একটা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম সারা দেশ জুড়ে চলছে এবং সেটা সমাপ্তি অনুষ্ঠান আছে দিল্লিতে। যাই হোক, এটুকু বলার। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা যেন ভুলে না যাই, ভুলে যাওয়া সেই ইতিহাস আমাদের আরো একবার আমাদের সামনে এসেছে। এতদিন আমরা এটা জানার সুযোগ পাইনি, সেই সুযোগ আমাদের সামনে এসেছে।
আগামী দিনে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আদর্শ, যে চিন্তা ভাবনা, সেটা অবশ্যই করে আমরা ওই মেনে নেওয়া নয়, বিষয়টা আমাদের নিজেদের মধ্যে আত্মগত করতে হবে। তিনি চেয়েছিলেন সমস্ত জায়গায় একটা সুস্থ সমস্ত জায়গায় আদর্শের ভিত্তিতে, সততার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়ে উঠুক। রাজনীতিকে হানাহানি তারও তিনি বিরোধিতা করেছেন, বিরুদ্ধে ছিলেন। প্রত্যেকের মধ্যে যেটা সৌজন্যতা, সমাজ ব্যবস্থায় যে একটা সৌজন্যতা হোক, সমস্ত জায়গায় সঠিকভাবে হোক এবং সুসময় একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, এটাই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন। এই স্বপ্ন আজকে অনেকটা দিনের আলো দেখেছে। আমরা আশাবাদী আগামী দিন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই সুদিন ফিরে আসবে। সুন্দরভাবে ভারতের যে প্রাচীন ঐতিহ্য, যে গরিমা, সেই গরিমা ভারত আবার ফিরে পাবে শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায়ের সেই আদর্শের মাধ্যমে। এটুকুই আমার বলার। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমার একটা গান ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি নিবেদন করছি। এই গানটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমি লিখেছিলাম। গানটা আমার শ্রদ্ধাঞ্জলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। গানটা আমি একবার গিয়েছি। ও আমার বঙ্গবাসী ভাই, ওই আমার স্বদেশবাসী ভাই, জেগে ওঠো এই বাড়িতে আর তো সময় নাই। ও আমার বঙ্গবাসী ভাই, ওই আমার স্বদেশবাসী ভাই, জেগে ওঠো এই বাড়িতে আর তো সময় নাই। মোদের ইতিহাসটা ভোলাতে চায় এই সোনামণির বছরে গান। পশ্চিমবঙ্গে কেন সৃষ্টি হলো, কি ছিল আসল কারণ? যে ভাই বলে ছুরি মারে, ও যে ভাই বলে ছুরি মারে, সে কবু নয় আসল ভাই। জেগে ওঠো এই বাড়িতে আর তো সময় নাই। ওই আমার বঙ্গবাসী ভাই, ওই আমার স্বদেশবাসী ভাই, জেগে ওঠো এই বাড়িতে আর তো সময় নাই। হিন্দুদের এই আবাস ভূমি, শ্যামাপ্রসাদের অবদান, কসাইদের থেকে কেড়ে নিয়ে হিন্দু জাতির বেদনাম। ইতিহাসে প্রাপ্ত থেকেও তিনি, ইতিহাসে প্রাপ্ত থেকেও হিন্দু হৃদয়ে গড়ল জয়। জেগে ওঠো এই বাড়িতে আর তো সময় নাই। ওই আমার বঙ্গবাসী ভাই, ওই আমার স্বদেশবাসী ভাই, জেগে ওঠো এই বাড়িতে আর তো সময় নাই। তোমায় ভিক্ষা দিয়ে ভোলাতে চাই, তোমায় ভিক্ষা দিয়ে ভোলাতে চাই এই ভূমির অধিকার। মুখটা বুঝে আর মতদান শরীরে বিচার। তাই দেশে বাঁচাতে সবে বাঙালি, তাই দেশে বাঁচাতে সবে বাঙালি, একজোট কাজ হওয়া চাই। জেগে ওঠো এই বাড়িতে আর তো সময় নাই। ওই আমার বঙ্গবাসী ভাই, ওই আমার স্বদেশবাসী ভাই, জেগে ওঠো এই বাড়িতে আর তো সময় নাই। নমস্কার, ধন্যবাদ সবাইকে। আরো সমাজে তার অবদান ছড়িয়ে পড়ুক, সবাই ভালো থাকবেন, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বক্তৃতা, তার বক্তব্য শুনে আমাদের খুব ভালো লাগলো। আশা করি আগামী দিনে আমরা এরকম আরো একটা অনুষ্ঠান করতে পারবো। এই বলে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো।